শেখ হাসিনা ওয়াজ দ্য মোস্ট ফেভারিট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। এখনো যদি বলেন এই যে সময় জরিপ আপনারাই করতেছেন, প্রত্যেকটা জরিপে তো 50% লোক আওয়ামী লীগকে সমর্থন করতেছে, কিভাবে অলমোস্ট অল দা সার্ভেস। আচ্ছা, কিভাবে মোস্ট ফেভারিট হবে? আপনারা যিনি নিজে তো ডুবেছেন, আপনার আমার মতো বহু লোককে ডুবিয়েছেন, এবং তার পাশে যে কিছু দুর্বৃত্ত দুর্নীতিবাজ দুর্নীতি করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই, এই সমস্ত লোক আওয়ামী লীগের লায়াবিলিটি হবে কেন? এরা আওয়ামী লীগের জন্য ভুল করেছে, এটা স্বীকার করুক, স্বীকার করে আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে দেওয়া বললাই আওয়ামী লীগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি করবে। কিন্তু এই রাজনীতি করার জন্য আওয়ামী লীগের যে সমস্ত মানুষজন দুরাচার করেছে, অন্যায় অত্যাচার করেছে, লুটপাট করেছে, এদেরকে ভুল স্বীকার করতে হবে। আপনারাও দলের মধ্যে সংস্কার করেন, করে বেরিয়ে আসেন। আর প্রত্যেকের লোকের বিচার হওয়া উচিত। কেদিনে বলছে যে কেন হবে না, সে জুন জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত গতকালের মধ্যে 2 জন মারা গেছে, প্রত্যেকের বিচার হওয়া উচিত। যেমন এবং সেটা আমি যেমন বলছি, এবং আর যেটা বলছেন দুর্নীতি, যে এখন তো আওয়ামী লীগের পক্ষ থেকে কারো কোনো কথা শোনা যায় না আপনি ছাড়া। সো হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ আওয়ামী লীগ? যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। হোয়াট ইজ দ্য রিয়াকশন? রিয়াকশন কি, মানে আউট অফ দি ওয়ে আমাদের শ্রদ্ধেয় শওকত ভাই তো অনেক কিছু বললেন, অন্যদের সাথে যোগ করে আমাদের দলীয় প্রধান তার সম্বন্ধে উনি কমেন্ট করলেন, সেখানে আমরা বলার কিছু না। আমি যেটা আগে থেকে বলি যে বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশ অর্জিত করেছি। এই দেশটা অর্জিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে আজকে যদি ধরে নেই, হয়তো আপনারা এটা স্বীকার করবেন না, তুলসী গাওয়ার যে কথাটা বলেছেন যে সেই দেশটিতে বর্তমানে খেলাফতি আন্দোলন সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে, যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে কোনো দেশের এরকম সন্ত্রাসী উত্থান হচ্ছে সে নিয়ে তাদের কনসার্ন আছে এবং সে ব্যাপারেই বলেছেন। তো ডক্টর ইউনূস সাহেব কি বললেন না বললেন, উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা এটাকে কোনোভাবেই দেখি না। তার কারণ সাংবিধানিক হিসাবে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না। হ্যাঁ বলবেন তার দেশটা তো চলছে, হ্যাঁ দেশটা অবৈধভাবে, অবৈধ আইন, অবৈধ নিয়মে দেশটা পরিচালিত হচ্ছে। সেই দেশের অসাংবিধানিক প্রধান উপদেষ্টা কি বললেন না বলবেন এ ব্যাপারে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমার কোনো কমেন্ট নাই, তার কারণ আমরা চিন্তা করি না এটা। আওয়ামী লীগের নেতৃত্বে জি জি বলুন বলুন জি না না আপনি দিন আওয়ামী লীগ কি বলছেন? আমি বলছি যে আওয়ামী লীগ ইলেকশন যেটা হবে, আগামী যে ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি বলছে নিষিদ্ধ করা, ইলেকশন তো প্রশ্নই আসে না। আমি তো সেই কথা বলি, আমরা তো ইলেকশন কথা বলিনি ভাই। আচ্ছা, আমরা তো ইলেকশন কথা বলবো না, কারণ অসাংবিধানিক একটা সরকার ইলেকশন করলো না কি করলো এ নিয়ে আমাদের কোনো বিবেচনা এখন নাই আপাতত। সাংবিধানিক মানে কি, উনি কি বললেন না বললেন সেটা নিয়ে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, তাতেও আমাদের কোনো, আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন নই। আমরা উদ্বিগ্ন যে দেশটা একটা শান্তির দেশ ছিল, এদেশে মানুষ শান্তিতে ছিল, এদেশে আইন শৃঙ্খলা ছিল, এদেশে ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারতো। যেটা শওকত ভাই বললেন শিক্ষা হয় নাই, বলতে গেলে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে ইউনিভার্সিটি করেছেন, মেডিকেল কলেজ করেছেন, ছাত্ররা এবং এত বিশ্ববিদ্যালয় এর আগে কোনোদিন ছিল না। এবং আজকের যারা যে ছাত্রদের গর্ব আপনারা করছেন, যারা আন্দোলনটা করেছেন এর নেতৃত্ব কিন্তু ছাত্ররা দিয়েছে। অতএব ছাত্ররা কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের মেধার পরিচয় দিয়েছে। আপনি যেটা বললেন যে কিছুই হয়নি বাংলাদেশে, আপনি অন্যান্য দেশে ট্রাম্পের উদাহরণ দিচ্ছেন, সেটা কিন্তু না, সেটা সঠিক নয় মনে হয় শওকত ভাই। বাংলাদেশের শিক্ষার 2টি ধরন হয়েছিল, একটা খুব হাই লেভেলের শিক্ষা হয়েছে, আর একটা যারা অনেকে আসতে পারেনি, কিন্তু 2 ধরনের শিক্ষা পদ্ধতি বাংলাদেশে পরিচালিত হচ্ছিল। সেটা আমাদের
আমরা যারা শিক্ষাবিদ, আমরা যারা ভাইস চ্যান্সেলর ছিলাম, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমরা যারা শিক্ষার মান উন্নয়নের জন্য সে দোষ যদি দিতে হয় তা দিতে হবে বাংলাদেশের। সেই পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নের উত্তরে আমি এক কথা বলতে চাই, যেহেতু আমরা সিদ্দিক ভাই, বাংলাদেশে যে 15 বছরের যেটা বলা হচ্ছে যে ডিক্টেটরশিপ, স্বৈরাচার, আপনার ফেসিজম, এটা কি আপনি অস্বীকার করেন? এটা তো নানান ভাবে নানান বলা যায়। যেমন ওই যে শাকত ভাই, ডক্টর আমাদের প্রেসিডেন্ট ইলেক্টেড প্রেসিডেন্ট, তাই না? হ্যাঁ, আমাদের সবারই মানে সমালোচনা করার অধিকার রয়েছে, ইউ হ্যাভ এভরি রাইট। কিন্তু এই যে ইলেক্টেড প্রেসিডেন্ট, সে কিন্তু উড়ে আসে জিরো বসে নাই। এখন সে যে কাজ করতেছে সেটা একজন একভাবে দেখবে। আপনারা বলছেন প্রফেসর মোহাম্মদ আমরা বলি শেখ হাসিনা ওয়াজ দ্য মোস্ট ফেভারিট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। এখনো যদি বলেন এই যে সময় জরিপ আপনারাই করতেছে, প্রত্যেকটা জরিপে তো 50% লোক আওয়ামী লীগের সমর্থন করতেছে, কিভাবে অলমোস্ট অল দা সার্ভেস। আচ্ছা, কিভাবে মোস্ট ফেভারিট হবে? আপনারা আমরা যে গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ পিপল যাদেরকে আমরা সন্ত্রাসী বলতেছি, যাদের আমরা কি বলে খেলাফতে আন্দোলনকারীরা, ডক্টর ইউনূস সাহেব ছিলেন এতদিন আমরা মনে করেছিলাম যে উনি এর পেছনে ছিলেন না। এখন তো একেবারে ডাইরেক্ট বোঝা হচ্ছে, মনে হচ্ছে যে নতুন দল করা হচ্ছে, ওনার দ্বারা একটা সন্ত্রাসী দল বাংলাদেশে একটা মৌলবাদী একটা সরকার গঠন করা উনি প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু সেটা হবে না। আপনি দেখবেন বাংলাদেশের জনগণ ঠিকই তাদের গন্তব্যে তারা পৌঁছবে। ওকে, আমরা আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন। আমরা যেটা বলতে চাচ্ছি, প্রফেসর ইউনূস উনি তো এমনি শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি কি করলেন, তার প্রাণের ভয়ে তার পরিবার পরিজন যা ছিল, দলীয় নেতাকর্মী সবাইকে পেছনে ফেলে, ওনার বোনকে নিয়ে, ওনার আত্মীয় স্বজন কেউ দেশে নাই, সবাইকে নিয়ে উনি দেশ ছেড়ে চলে গেলেন। দেশে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হলো এবং জনগণ যে রেভলিউশন হলো, গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সব দলমত এক্সেপ্ট আওয়ামী লীগ, সমস্ত দলমতের প্রতিনিধি এবং সবার সম্মতিতে প্রফেসর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে। এটা একটা বিগ ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে, এবং এই বিগ ভ্যাকুয়ামের মধ্যে দেশকে এখানে আপনাকে একটু কারেকশন করি। জি, জাতীয় পার্টি করে নাই, এবং তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে 14টা দল ছিল, তারা কিন্তু করেনি। তারা কিন্তু জাতীয় পার্টি কিন্তু এই দেশটাকে 8 বছর 7 বছর তারা এই দেশটা পরিচালনা করছেন, তারা কিন্তু করেনি। আপনি বলেন না সবাই করছে। আমি বাংলাদেশ বিষয়ে, আমি বাংলাদেশের পলিটিক্সে আমি তো এক্সপার্ট না, বাট একটা জিনিস, বাংলাদেশের মেজর পার্টি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3 দলই মেজর পার্টি বাংলাদেশের। বাকি অন্য যত দল আছে, যে দল বামপন্থী, জাতীয় পার্টি যেটা বলছেন, জাতীয় পার্টি ন্যাশনাল ওয়াইড না, রংপুরের দিকে তাদের কিছু সিট আছে, বাট আপনি যদি বলেন ন্যাশনাল যে ইনফ্লুয়েন্স, জাতীয় পার্টি ক্রিয়েট করতে পারে নাই। নাও এটা দিস ইজ ট্রু। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বামপন্থার যে দলগুলো, কমিউনিস্ট পার্টি, সাম্যবাদী দল সহ আরও কিছু দল আছে, যে দলগুলো মোটামুটি তাদের একটা পকেট আছে, তাদের একটা ইনফ্লুয়েন্স আছে সারা দেশে। বাট মেজর পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি দুইটাই মেজর পার্টি। এবং বিএনপি, যেখানে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, বিএনপি, এটাই বাংলাদেশের শাসন ক্ষমতা সারা জীবন আমরা দেখেছি, ইদার আওয়ামী লীগ নাইলে বিএনপি, রাইট? সো বিএনপি সহ তার আগে জাতীয় পার্টি ছিল, না জাতীয় পার্টি, এটা আপনাদের বানাইটাকে বলা হচ্ছে বারবার গৃহপালিত আপনার বিরোধী দল। জাতীয় পার্টি আসলে না, তার গৃহপালিত আসলে আপনি বিরোধী দল বলতে পারেন, কিন্তু জাতীয় পার্টি 9 বছর না 8 বছর এরশাদ সাহেব এই দেশটাকে পরিচালনা করেন। কত ডিক্টেটর ছিল তখন তো এরশাদ সাহেব গণ আন্দোলনের মুখে উনি যখন পালিয়ে, ডিক্টেটর তো অনেকেই ছিল ভাই। না, গণ আন্দোলনের মুখে উনি যখন দেশ ছাড়লেন না, সরি, পদত্যাগ করলেন, তখন তো আর এরপরে তো আর এরশাদ সাহেব তো আর কোনো সময় মানে সরকার গঠন করতে পারেন নাই। উনি করেছিলেন ওয়ান ম্যান শো বাই ফোর্স, ক্যান্টনমেন্টে বসে উনি আপনার মানে রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং ক্যান্টনমেন্ট থেকে উনি ক্ষমতা দখল করেছিলেন। না, আমি পালিয়ে যাওয়ার কথা বলিনি, আমি বলছি জেল খেটেছেন, উনি পদত্যাগ করেছিলেন, দেশে থেকে খেটেছেন এবং দলবলকে ফেলে রেখে যায়নি। এখন যে প্রশ্ন ছিল, আমি প্রশ্ন থেকে অন্যদিকে চলে যাচ্ছি। আমরা আমি একটা জিনিস বলতে চাই সিদ্দিক ভাই, আপনার কথাগুলো শুনলাম। প্রথম হচ্ছে, আমি শওকত ভাই বলি, এই দেশ
ফ্রিডম অফ স্পিচ আসছে দেখেই আপনারা এই দেশের অর্থবিত্তে লেখাপড়া করে উচ্চশিক্ষা হয়ে অর্থনীতিবিদ হয়েছেন, শিক্ষক হয়েছেন। এই জন্যই অধিকাংশ মানুষের ভোটে নির্বাচিত একটা প্রেসিডেন্টকে মুক্তভাবে বলতে পারেন। এই টাইম টেলিভিশন অনুষ্ঠানে আসলে মনে হয় যেন একটা ডেমোক্রেটিক পার্টির সম্মেলন শুরু হয়েছে। এবং মানে আমার বোন রোশনও ওই ডেমোক্রেটদের মানে একটা তালে পড়ছেন। এনিওয়ে, আমি সেই সময় বলে যাচ্ছি না। আপনারা তুলসী কাপাটকে সাপোর্ট করবেন আর ইউনূস সাহেব ইলেকশনে আসতে বলতেছে, আপনারা সেটা মেনে নেবেন না। এইটাই হচ্ছে ট্র্যাজেডি। রসল রাখেন। এখন সিদ্দিক ভাই, আমার একটা কথা শুনেন, একদম অসাংবিধানিক এই সরকার, এটা বলা যাবে না। এখনো সাংবিধানিক ভাবে আমাদের দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট মানে একটা সাংবিধানিক প্রেসিডেন্ট ক্ষমতায়। এই প্রেসিডেন্ট আপনাদের সময়ে, এই প্রেসিডেন্ট একটা জরুরি ভিত্তিতে যখন একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তিনি ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। রাজনৈতিক কারণে আপনারা তার বিরোধিতা করবেন, আপনি শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস যখন সাংবিধানিক ভাবে রাষ্ট্রপ্রধানের আন্ডারে শপথ দিয়েছেন সরকার প্রধান হিসেবে, তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা তার নাই। এটা ভালো কথা, তাকে ধন্যবাদ দেন। রাজনীতির বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। এবং বাংলাদেশের আজকের দাবি, সিদ্দিক ভাই, আপনাদের প্রজন্মের রাজনীতিবিদ আর নাই। আপনাদের সাথে রাজনীতি করেছি, সামান্য বয়সের ব্যবধান, কিন্তু খারাপ এই শেখ হাসিনা নিজে তো ডুবেছেন, আপনার আমার মতো বহু লোককে ডুবিয়েছেন। এবং তার পাশে যে কিছু দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, দুর্নীতি করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই, এই সমস্ত লোক আওয়ামী লীগের লায়াবিলিটি হবে কেন? এরা আওয়ামী লীগের জন্য ভুল করেছে, এটা স্বীকার করুক। স্বীকার করে আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে দেওয়া বললাই আওয়ামী লীগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু এই রাজনীতি করার জন্য আওয়ামী লীগের যে সমস্ত মানুষজন দুরাচার করেছে, অন্যায় অত্যাচার করেছে, লুটপাট করেছে, এদেরকে ভুল স্বীকার করতে হবে। আপনারাও দলের মধ্যে সংস্কার করেন, করে বেরিয়ে আসেন। আর এই ডেমোক্রেট ভাইদের বলি, ভাই একটু অপেক্ষা করেন, সবাই এখানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই আমেরিকা কিছু থাকবে না। ধ্বংস পর্যন্ত হইতে দেন। একজন শওকত আলীকে আমরা চিনি, তাই সব আপনারাও চিনি, আপনাদের কাছ থেকে নিরপেক্ষ কথা আশা করতে পারি না। কিন্তু শুনে আমার ডোনাল্ড ট্রাম্প চেনা রাজনীতিবিদ না, একজন ডোনাল্ড ট্রাম্প ভিন্ন রাজনীতিবিদ, যে বিশ্ব ব্যবস্থাকে পাল্টে দিচ্ছে এবং আমেরিকা দিবে। আপনি তো একটু আগে যেটা বললেন যে ডেমোক্রেটিক পার্টি কনভেনশন, আর সেই আপনি মনে হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে বন্দরবাজারে দাঁড়িয়ে আপনি বক্তব্য রাখতেছেন। এটা তো বন্দরবাজার না, দিস ইজ একাডেমিক ডিসকাশন। আমাদের প্রফেসর শওকত আলী একজন হাইলি একাডেমিক পারসন, এবং উনি একাডেমিক ডিসকাশনে তো কোনো একাডেমি নাই, কোনো নিরপেক্ষতা নাই। একটা কথা আমি বলি, শুরু করলো ইব্রাহিম চৌধুরী, আপনি একটা সুন্দর কথা বলেছেন। সিদ্দিক ভাই তো আমেরিকান পলিটিক্স করেন, উনি তো আমাকেই জবাব দিয়েছেন এবং অনেকে এটা ভাইরাল হয়েছে, এবং আমাকে অনেকে পার্সোনালি টেলিফোন করে বলেছেন যে সিদ্দিক ভাই যে আপনাকে বললো যে আমি বাংলাদেশি পলিটিক্স করি না, ফলে উনি যে কথাটা বললেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ডক্টর ইউনূস সাহেব আমাদের সর্বজন শ্রদ্ধেয়, প্রচন্ড ক্রান্তি লগ্নে কাউকে যখন পাওয়া যায় না, তাইর ভাইস কারেক্ট, তখন ডক্টর ইউনূস সাহেব আসছেন। শুধু তাই না, এই টাইম টেলিভিশনে আমি নিজেও বহুবার স্যারকে অনুরোধ করেছি যে স্যার এই দুরবস্থায় আপনি এসে হাল ধরতে হবে। এবং আমাদের সাথে তায়ের ভাইয়ের সাথে তার সম্পর্ক অনেক দীর্ঘদিনের। সেখানে কিভাবে এই যে এত বড় সুন্দর, উনি কংগ্রাচুলেশন জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি যেটা বলি সেটা হচ্ছে এই, আমি জানি না সিদ্দিক ভাই পাকিস্তান আমলে কোনো পলিটিক্স করেছে কিনা। আমি হাই স্কুল থেকে বামপন্থী রাজনীতি করছি, তখন আমার আব্বার কাছে কমপ্লেন করতো সারা দুনিয়ার মুসলিম লীগের লোকেরা যে একটা ছেলে ও হাই স্কুল থেকে শুরু করলো ছাত্র ইউনিয়ন আর আমাদের আইয়ুব খানের বিরুদ্ধে ওর এত বড় সাহস কথাবার্তা বলে। সেই মুসলিম লীগ কোথায় গেছে? স্বাধীনতার পরপরই আমরা জাসদ করি, তখন ছাত্রলীগ 99% আমরা জিতে যাই। আমরা ধারণা করলাম শেখ মুজিবকে আমরা ঘায়েল করে ফেলছি, আজকে জাসদ কোথায় গেল? আমি চাই আওয়ামী লীগকে ব্যান করার দরকার নাই, তাদের যে অন্যায়গুলো আছে এগুলো বিচার তো অবশ্যই করতে হবে। এবং এই দলটা আস্তে আস্তে তাদের ভুল বোঝার কারণে
এরা এমনি ধ্বংস হয়ে যাবে থ্রু ইলেকশনই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেউ ধ্বংস হোক, তাদের কি এজেন্ডা আছে বাকি যেগুলো করার জন্য তারা আবার রাজনীতিতে আসবে? আর ডক্টর ইউনূসের সম্পর্কে যেটা সিদ্দিক ভাই আচ্ছা, বললেন, okay, শেষ। উনি অবৈধ, তার আন্ডারে তো আপনি ইলেকশনে যাবেন কেন? Okay, আপনি তো alright, ইলেকশন okay, thank you so much. এখনই। Uh, তৃতীয় কথা, আমি তো সেই তত্ত্বাবধায়ক কথাটা সরকার উনি। ওই আপনারা ডিউরি তত্ত্বাবধায়ক ভাই, আমি সরকারকে তো তো সেই কি কথাটাই বলেছেন? বলছি। তা আপনি তবে- তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে কিভাবে ইলেকশন করবে? Okay. এটা যদি করেন ইট ইজ এ শেম অন ইউ। আপনি কিভাবে No, no. তার সাথে ইলেকশন করবেন সিদ্দিক ভাই? আমি না আমি তো কেন? আমার Okay, উত্তর তো শেষ, আপনি সময় তাহলে শেষ। শোনেন নাই। আচ্ছা, আমি কিন্তু এই ব্যাপারে কোনো আলাপই করতে চাইনি, তার কারণ আমরা তো এই নির্বাচনে যাব এটাও আমি বলি নাই। জি, ডক্টর আচ্ছা, ইউনূস আচ্ছা, সাহেব সিদ্দিক যে ভাই, কথাটা সিদ্দিক বলেছেন ভাই, আমাকে কংগ্রাচুলেট করতে হবে কেন? আপনাকে অন্য আমরা একটা- তো ওই পর্যায়ে পড়ি না। আপনাকে লাস্ট আমরা একটা তো প্রশ্ন করি। কারো দয়ায় বা কারো সহযোগিতায় Okay. আমাকে দল করতে হবে, আমাকে রাজনীতি করতে হবে, সেটা তো আমি বিশ্বাস করি না। আচ্ছা, সেই বিশ্বাস থেকে আমি বলছি। ডক্টর সিদ্দিক ভাইকে প্রশ্ন করবো লাস্ট কোয়েশ্চেন, যে যদি ডক্টর শওকত আলী যেটা বলেন যে আওয়ামী লীগ যদি পলিটিক্স না করে, আওয়ামী লীগ যদি মুসলিম লীগ হয়ে যায়, আওয়ামী লীগের যদি অবস্থান না থাকে, তাহলে নিশ্চয়ই আপনি তার এইভাবে বসে থাকবেন না, অন্য কোনো দল করবেন বা অন্য কোনো দলের সাথে যাবেন। আপনি আওয়ামী লীগের বিকল্প আর কোন দল আছে যেতে পারেন? এইটা আর একটা প্রশ্ন করলেন, এটা একটা প্রশ্ন না। আচ্ছা, যাই হোক, আওয়ামী লীগই থাকবে, আমরা যতদিন আছি আচ্ছা, আওয়ামী লীগ আপনি করবো, আপনার এখান জীবন- থেকে অন্য কোনো জায়গার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ যদি এটা আওয়ামী লীগ একটা যদি- প্রশ্ন হতে পারে না। আচ্ছা, তাহের ভাই, এটা একটা প্রশ্ন হতে পারে না। শোনেন, সিদ্দিক ভাই। বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ, আপনি যে কথা বললেন এই কথাটা হ্যাঁ শোনেন, আরেকটা কথা বলে রাখি, আপনারা যে সবচেয়ে জিনিসগুলো আপনারা তো সব গত জুলাই আগস্টে জি, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে অদ্যাবধি যত লোক মারা গেছে প্রত্যেকের লোকের বিচার হওয়া উচিত। কেদিনে বলছে যে কেন হবে না, সে জুন জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত গতকাল মধ্যে 2 জন মারা গেছে, প্রত্যেকের বিচার হওয়া উচিত। যেমন That's very good. Yeah, that we support. এবং Yes, সেটা আমি thank you. যেমন বলছি, এবং আর যেটা বলছেন দুর্নীতি, ইয়েস, যারা দুর্নীতি করছে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, অজমিততা ধরা উচিত। কিন্তু বর্তমানেও যে গত 8-9 মাসে যা শুনছি, আমার শোনা, আমরা তার পলিটিক্সে নাই, আমরা বাংলাদেশে নেই, আমরা সব ভাগে ভাগে বাইরে চলে আসছি। অলরাইট, ওকে, সো তারপরে তো শুনতেছি আমরা যে শেষ করি। অনেকের ব্যাংকে নাকি হাজার হাজার কোটি টাকা জমা হয়ে গেছে, অনেকে চেহারা চেঞ্জ হয়ে গেছে। শুনেন, এটা হচ্ছে তো গতকালকে আপনার বেনজির সাহেব, যিনি সাবেক পুলিশ এবং কি বলে র্যাবের ডিজি ছিলেন, আইজিপি রাইট, উনি এখানে যে হোটেলে এসে ম্যানহাটনে থেকেছিলেন 16 দিনে উনি ভাড়া দিয়েছিলেন $1,60,000, যার সাথে ছিলেন উনি গতকালকে আমাদেরকে এই তথ্য দিয়েছেন, আমরা বের করার চেষ্টা করছি এই তথ্য, রাইট। সো আপনি $1,60,000 তাহের ভাই যে যাই করে, ওই যে আমাদের গোলাপের নামে নাকি 9টা অ্যাপার্টমেন্ট আছে, বার করেন, ধরে আমার ধরা দরকার। এটা আমি এগ্রি করি। এটা এর সময় সে দায়ভার তো আর আওয়ামী লীগ নেবে না, ব্যক্তিগতভাবে যারা করেছে দলের নাম ভেঙিয়ে, সে তার জন্য তারা রেসপন্সিবল। আমি যেটা বলছি যে আমরা দেশের মঙ্গল চাই, আসুন, দেশটা কিন্তু সাংঘাতিক একটা ক্রান্তি লগ্নের ভেতরে যাচ্ছে। মানুষের নিরাপত্তা বলে একটা যে স্বাভাবিক নিরাপত্তা, এই মব কালচার, গত 8 মাসে মব কালচার দেশের সবচেয়ে বড় একটা অসুখ, একটা ডিজিজ স্প্রেড করছে। আসুন, সবাই মিলে উচিত হবে যে কি করে এই দেশটাকে একটা দেশের লোক যাতে শান্তিতে বাস করতে পারে, যে রকম অবস্থায় 5ই আগস্টের আগে অবস্থা ছিল, অন্তত সেই অবস্থা ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। দেশে একটা গণতান্ত্রিক প্রসেস, গণতান্ত্রিক পরিবেশনের আগের অবস্থায় ফিরে যাওয়া দরকার। ব্লেম গেম খেলে আগে তো জুলাই মাস ছিল, আমরা বুদ্ধিমান জুন মানুষ, জুলাই ছিল, অনেক কথা বলতে পারবো একজন বৃদ্ধি, কিন্তু হ্যাঁ ওইগুলো পয়েন্টে আসুক, যারা দুর্নীতি করছে তাদের ব্যাপারে কোনো নো টলারেন্স, যারা মানুষ হত্যা করছে তাদের ব্যাপারে কোনো খাতির, তাদের বের করে খুঁজে বের করে দেশ এবং বাংলাদেশ সেই কাজটা আমাদের সবারই করা উচিত। শুধু অন সাইডের কথা বলাটা ঠিক না। কথা বলে রাখি তাহের ভাই, যত কিছুই করেন না ভাই, আওয়ামী লীগের বাংলাদেশের মাটির থেকে সরায় দিবেন, নিপাত করবেন, ইম্পসিবল, অন রেকর্ড বলে গেল। না, আওয়ামী লীগকে কেউ তো সরানোর চেষ্টা করছে না, আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগের বিচার হবে, সরাবে কেন? আওয়ামী লীগ সরানোর কথা কেউ বলছে না। আওয়ামী লীগ যদি নিজেই ধ্বংস হয়ে যায়, বিচার হবে না, সবার বিচার হবে। নিজেই ধ্বংস হয়ে যায়, সবার বিচার হবে। সবার, যে চুরি করছে, যে খুন করছে, সবার বিচার হবে, সবার বিচার হবে, সবার বিচার হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দর্শক।
আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে এবং থ্যাংক ইউ জানাচ্ছি ডক্টর সিদ্দিক, রওশন হক এবং ডক্টর শওকত আলী, ইবান খান এবং ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের নাজমুল হাসান সবাইকে। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার থ্যাংক ইউ তার ভাই, থ্যাংক ইউ স্বাগত ভাই, Thank you, অনেক মধ্যে everyone. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।